all of my dear students. I hope all are very well. This is my biology channel only for you. Name is Onkuron Biology class. Now I am started the class for you. So at first, all of my dear students, subscribe the channel and like, share and comment please. Today I am going to start it the biology class of class 12. The chapter is reproduction in organism অর্থাৎ জীবের জনন. The topic is introduction, mode of reproduction and mode of asexual reproduction. তো যাক আমরা শুরু করি দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার প্রথম ক্লাস জীবের জনন. আমরা জানি প্রত্যেকটা জীবের জন্ম যেমন আছে তার মৃত্যু আছে, আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতগুলি পর্যায়ক্রমিক ঘটনা প্রবাহের মাধ্যমে প্রত্যেকটা জীবের জীবনচক্র অতিবাহিত হয়. আর সেই সময়কালটাকে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটাকে বলা হয় জীবনকাল বা জীবদ্দশা বা আয়ুষ্কাল বা লাইফ স্প্যান. এই জীবদ্দশার বিভিন্ন পর্যায়ক্রমিক ঘটনাগুলি যদি আমরা দেখি, আমরা বোর্ডে যদি একটু ছকের আকারে দেখি, যে এখানে দেওয়া আছে জীবদ্দশার শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাক্রম, অর্থাৎ জন্ম, বৃদ্ধি, পরিণতি, জনন, বার্ধক্য এবং মৃত্যু. অর্থাৎ জন্ম দিয়ে শুরু হয় এবং মৃত্যুতে গিয়ে একটা জীবের জীবদ্দশার বিভিন্ন পর্যায়গুলির পরিসমাপ্তি ঘটে. তো এই পর্যায়ক্রমিক ঘটনাগুলির মাধ্যমে জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমিক ঘটনা চলে. আর এই প্রত্যেকটা জীবের জীবনকাল বা আয়ুষ্কাল যদি বলি, প্রত্যেকটা জীবের আয়ুষ্কাল আলাদা আলাদা. কোনো জীবের দেখা যায় একদিন, কোনো জীবের 3 থেকে 4,000 বছরও হতে পারে. এরকম যদি আমরা দেখি যে এরকম একটা টেবিলের মাধ্যমে যদি দেখি, চিত্রের সাহায্যে বিভিন্ন জীবের আয়ুষ্কাল দেখানো হলো. যেমন মে ফ্লাই মাত্র 1 দিন বাঁচে, ঠিক সেরকম সিকুয়া গাছ 3,000 থেকে 4,000 বছর বাঁচে. এরকম বিভিন্ন জীবের চিত্রের আকারে তার জীবনচক্রগুলি অর্থাৎ জীবের আয়ুষ্কালগুলি দেখানো হলো. এটা তোমরা এই ছবির মাধ্যমে দেখে নিতে পারো. ঠিক আছে, এবার আসি আমরা জীবের জনন. অর্থাৎ জীবের একটা প্রধান বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা জীব তার নিজের মতো একটা নতুন জীব সৃষ্টি করবে, যেটাকে এক কথায় আমরা বলি জনন. যদিও জননের বিস্তারিত সংজ্ঞা দিকে আমরা জানতে চাই, দেখব যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজের নামে নতুন জীব সৃষ্টির মাধ্যমে জীবের অস্তিত্ব বজায় থাকে, বংশগতির ধারাবাহিকতা বজায় থাকে, জীবজগতে জীবের ভারসাম্য বজায় থাকে. এই পদ্ধতিটাকে আমরা এক কথায় বলি জনন বা রিপ্রোডাকশন. তো এই ক্ষেত্রে আমরা দুইটা শব্দ জানতে পারি, যে একটাকে বলা হয় মাতৃজীব বা জনিত্রী জীব অর্থাৎ প্যারেন্ট, আরেকটাকে বলা হয় কি অপত্য জীব বা অফস্প্রিং. অর্থাৎ জনন প্রক্রিয়ার মাধ্যমে যে জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি কি অপত্য জীব, মাতৃজীব বা জনিত্রী জীব অর্থাৎ প্যারেন্ট. আর
এই প্যারেন্ট থেকে অর্থাৎ জনিত্রী জীব থেকে নতুন যে জীবটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি অপত্য জীব বা অফস্প্রিং। তো এবার আসি আমরা জননের প্রকার। জননকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করি। এক নম্বর অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, দুই নম্বর যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়া উদ্ভিদে এক প্রকার বিশেষ জনন লক্ষ্য করা যায় যেটাকে আমরা বলি কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন, এবং কিছু কিছু উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে আরেক প্রকার জনন লক্ষ্য করা যায় যেটাকে বলা হয় কি অপুংজনি বা পার্থেনোজেনেসিস। তো এই থেকে আমরা বুঝলাম কি জননকে কি কি প্রকার জনন দেখা যায়: অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন এবং পার্থেনোজেনেসিস। তো আজকে আমরা অযৌন জননের বিস্তারিতভাবে আলোচনা করব কয়েকটি প্রাণীকে নিয়ে। তো অযৌন জনন কাকে বলে যদি বলি, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জীবদেহে অর্থাৎ মাতৃ জীবদেহ থেকে নতুন কোনো অপত্য জীব সৃষ্টি হয়, হয় বিভাজনের মাধ্যমে বা রেণু উৎপাদনের মাধ্যমে, সেই জনন প্রক্রিয়াটাকে আমরা বলি কি অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই অযৌন জনন বিভিন্ন পদ্ধতিতে ঘটে থাকে, যেমন বিভাজন, স্ট্রোবাইলেশন, গ্যামা উৎপাদন, পুনরুৎপাদন, খণ্ডীভবন এবং রেণু উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়। তো এবার আসি আমরা যে বিভাজন পদ্ধতিতে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয়। আমরা যদি এমিবার কথা ভাবি, এই যেমন আছে এমিবা। এমিবার বিভাজন পদ্ধতিতে তার জনন ক্রিয়া সম্পন্ন হয়। এমিবার একটা সম্পূর্ণ দেহ থেকে তার অযৌন জনন পদ্ধতি বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়। যেমন তার দেহে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই উভয়েরই বিভাজন সম্পন্ন হয়। যেমন নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি কি কেরিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে কি সাইটোকাইনেসিস। তো কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই উভয় প্রক্রিয়াটাই সম্পন্ন হয় তার মাধ্যমে, বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। এখানে আমরা একটা ছকের আকারে দেখিয়েছি যে এটা পূর্ণাঙ্গ এমিবা, তার ক্ষণপথগুলি লুপ্ত হয়ে যায়। একটা এমিবা, পূর্ণাঙ্গ এমিবা, তার থেকে নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করে এবং তার দেহটার মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি হয়। এই ডাম্বেলের আকার ধারণকৃত নিউক্লিয়াসটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে সাইটোপ্লাজমগুলি আলাদা আলাদা হয়ে যায়, মাঝ বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য এমিবার সৃষ্টি করে। এইভাবে একটা মাতৃ এমিবা থেকে দুইটা অপত্য এমিবার সৃষ্টি হয়। কি পদ্ধতিতে? দ্বিবিভাজন পদ্ধতিতে। আমরা যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি, এটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া। ঠিক ব্যাকটেরিয়ার ক্ষেত্র নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুই ভাগে বিভাজিত হয় এবং তার মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে দুই ভাগে বিভাজিত হয়ে সাইটোপ্লাজমগুলি ওই দুইটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত। এইভাবে কার ক্ষেত্রে? ব্যাকটেরিয়ার ক্ষেত্র এই দ্বিবিভাজন পদ্ধতি লক্ষ্য করা যায়। সেটাও আমরা একটা ছকের আকারে দেখতে পারি এখানে। এইটা যেমন ব্যাকটেরিয়া, তার দুইটা নিউক্লিয়াসে বিভাজিত হয়, মাঝ বরাবর খাঁজের সৃষ্টির মাধ্যমে দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হয়, অপত্য ব্যাকটেরিয়ায় পরিণত হয়। এইভাবে ব্যাকটেরিয়ার বিভাজন পদ্ধতিতে তার অযৌন জনন সম্পন্ন হয়। আমরা যদি প্যারামেসিয়ামের কথা বলি, এই যে একটা পূর্ণাঙ্গ প্যারামেসিয়াম, সেই প্যারামেসিয়ামেরও বিভাজন পদ্ধতিতে দুই ভাগে বিভক্ত হয়। সেটাও আমরা ছকের আকারে দেখতে পারি এই ছবির মাধ্যমে। এই যে একটা পূর্ণাঙ্গ প্যারামেসিয়াম, সেই প্যারামেসিয়ামের নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিভাজনের জন্য ডাম্বেলের শেপের নেয় এবং তার মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে পরবর্তী সময় দুইটা নিউক্লিয়াস তৈরি হয় এবং সাইটোপ্লাজম ও অন্যান্য
কোষীয় অঙ্গাণুগুলি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা অপত্য প্যারামিসিয়ামে পরিণত হয়। এইভাবে প্যারামিসিয়ামের বিভাজন পদ্ধতিতে দুইটি অপত্য প্যারামিসিয়াম তৈরি করে। এটা প্যারামিসিয়ামের অযৌনজনন পদ্ধতি। এই অযৌনজনন পদ্ধতি আমরা ইস্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেটাকে আমরা পুরকোদ্গম বলি। পুরকোদ্গম মানে কি? পুরক তৈরির মাধ্যমে যখন তার অযৌনজনন সম্পন্ন হয়। এই যে এটা একটা কি ইস্ট, সম্পূর্ণ ইস্ট। এই সম্পূর্ণ ইস্টের একটা অংশ থেকে উপবৃদ্ধি সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি কোরক বা বাট। এই কোরক বা বাট বৃদ্ধিপ্রাপ্ত হয়, পাশাপাশি তার নিউক্লিয়াসটা ডাম্বেল শেপের আকার ধারণ করে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে দুইটা পূর্ণাঙ্গ ইস্টে পরিণত হয়। এইভাবে পুরকোদ্গম পদ্ধতিতে ইস্টের বিভাজন সম্পন্ন হয়। ঠিক সেরকম হাইড্রার ক্ষেত্রেও পুরক তৈরির মাধ্যমে তার কি পুরকোদ্গম প্রক্রিয়ায় হাইড্রার অযৌনজনন সম্পন্ন হয়। একটা পূর্ণাঙ্গ হাইড্রা, তার থেকে এখানে একটা পুরক তৈরি হয়। সেই পুরকটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন হাইড্রা তৈরি করে। এরকম একটা ছবির আকারে যদি আমরা দেখাই, এই যেমন একটা হাইড্রা, তার দেহ পুরক তৈরি হয়, পুরকটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়ে নতুন করে একটা হাইড্রা তৈরি হয়। এটা পুরকোদ্গম পদ্ধতিতে হাইড্রা অযৌনজনন পদ্ধতি। তো এই গেল হাইড্রা ইস্টের পুরকোদ্গম পদ্ধতি। এমিবা, ব্যাকটেরিয়া এবং প্যারামিসিয়ামের ক্ষেত্রে বিভাজন পদ্ধতি। তাছাড়া স্পঞ্জের ক্ষেত্রে গেমিউল গঠনের মাধ্যমেও তার অযৌনজনন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং ক্ল্যামাইডোমোনাস, মিউকর এরা রেণু উৎপাদনের মাধ্যমেও অযৌনজনন প্রক্রিয়া সম্পন্ন করে। তো এই বিভিন্ন পদ্ধতিতে অযৌনজনন পদ্ধতি সম্পন্ন হয়। আমরা অযৌনজননের কিছু কিছু সুবিধার মতো জানতে পারি, যে কি কি সুবিধা অযৌনজননের ক্ষেত্রে। এই পদ্ধতিতে কি হয়, কম সময়ের মধ্যে খুব বেশি পরিমাণ অপত্য জীবের সৃষ্টি হয় এবং এই পদ্ধতিটা অত্যন্ত সরল প্রকৃতির হয়। তাছাড়া এই পদ্ধতিতে যে অপত্য জীব সৃষ্টি হয় তাদের মধ্যে মাতৃজীবের বিশুদ্ধতা সম্পূর্ণভাবে বজায় থাকে এবং অপত্য জীবগুলি পরিবেশের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে সক্ষম হয়। এগুলি অযৌনজননের সুবিধা। তো এই ছিল আমার অযৌনজননের বিভিন্ন উদাহরণের সাহায্যে আলোচনা করলাম। তাহলে আমি যদি আজকে কি কি আমরা করলাম সেটা যদি আবার একটু প্রথম থেকে বলি। আমরা প্রথমেই দেখলাম জীবের জীবনকাল বলতে আমরা কি বুঝি, জীবনকালের বিভিন্ন ঘটনাগুলি কি কি, এবং পরবর্তী সময় দেখলাম এই জীবনকালের বা জীবদ্দশার কি কি পর্যায়গুলি লক্ষ্য করা যায়। একটা জীবদ্দশার বিভিন্ন পর্যায়গুলি লক্ষ্য করা, যেমন স্টেজ অফ লাইফ স্পান। এখানে আছে শৈশব বা জুবিলিটি, জননগত পরিণতি বা রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি। তারপর আছে বয়োবৃদ্ধি বা বার্ধক্য, এজিং অ্যান্ড সেন্সিনেস, এবং মৃত্যু বা ডেথ। এগুলি আছে স্টেজ অফ লাইফ স্পান। তারপর বললাম কি জননের প্রকার, জনন কাকে বলে, জননের প্রকারভেদগুলি কি। এর মধ্যে কি কি বললাম, অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন এবং অপুংজনী। তো আজকে আমরা অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে যৌন জনন নিয়ে আলোচনা করব। তো যে যে ছবিগুলি আমরা দেখালাম, এই ছবিগুলিকে যদি ঠিক মতো তোমরা আয়ত্ত করতে পারো, কারণ এই ছবির মধ্যেই কিভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হয় পরিষ্কার বোঝানো আছে। তাই চিত্রের আকারে যখন করবে সেটা অনেক দিন তোমাদের কাছে স্থায়িত্ব পাবে এবং বুঝতে সুবিধা হবে, উত্তর লিখতেও সুবিধা হবে। আমি আশা করব তোমরা এই চিত্রের মাধ্যমেই এই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমরা এতটুকুই রাখছি। পরবর্তী ক্লাসে আবারও জননের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করব আমরা। আমি সবশেষে আবারও বলছি, চ্যানেলটাকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। সবাই ভালো থাকবে।